এখন বলবো যে ডেলিভারি সংক্রান্ত একটু ছোট্ট জটিলতা, কিন্তু এটা কনজুগাল ডিসহারমোনি করে। সেটা হলো যে ডেলিভারি পরে অনেক সময় দেখা যায় যে ডেলিভারি যদি সুষ্ঠুভাবে না হয়, কারণ স্বাভাবিক ডেলিভারির সময় যখন দ্বিতীয় ধাপ বাচ্চার মাথাটা ডেলিভারি হয় তখন একটু গার্ড দিতে হয়, একটু সাপোর্ট দিতে হয়, মাসিকের রাস্তার ওখানে একটু সাপোর্ট দিতে হয় যাতে পায়খানার রাস্তার সাথে এসে মিলে যেতে পারে। তখন দেখা গেল মাসিকের রাস্তা দিয়েও পায়খানা আসতেছে, একদম এটা হলো থার্ড ডিগ্রি টিয়ার যেটা আমরা বলি। তাহলে তার লাইফ একদম এটা একটা মানে অস্বাস্থ্যকর জীবন হয়ে গেল। আর একটা হলো যদি উপরের দিকে ছিঁড়ে যায় তাহলেও ব্লিডিং বেশি হবে, পেশাবের রাস্তা দুই সাইড দিয়ে, তাহলে সেখানেও ব্লিডিং বেশি হবে। তো যে কোনো কারণে হোক যদি মাসিকের রাস্তাটা এরকম ছিঁড়ে যায়, যদি অল্প একটু স্কিন ছিঁড়ে তাহলে অত টেনশন করার, অত ওরিড হওয়ার কিছু নাই, এমনি ঠিক হয়ে যায়। লবণ পানি ব্যবহার করবে, বিশ্রামে থাকবে, জায়গাটা মোটামুটি ড্রাই রাখবে এটা। আর যদি বেশি ছিঁড়ে যায় তাহলে অবশ্যই সেটার সাথে সাথে রিপেয়ার করতে হবে। যদি অল্প একটু সেকেন্ড ডিগ্রি হয় যে একটু ছিঁড়ছে, তার সাথে একটু স্প্রিন্টার যেটাই হোক, একটু বেশি যদি হয়, অনেক সময় এটা বাসায় যদি ধাত্রী থাকে, দক্ষ ধাত্রী থাকে দিয়ে, তাহলে হয়তো ওখানে রিপেয়ার করে দিতে পারে। কিন্তু এটা যদি মনে হয় যে ছোট জিনিসটা, এটা তেমন কিছু না, কিন্তু এটা যদি রিপেয়ারটা পয়েন্ট টু পয়েন্ট না হয়, একটু এদিক ওদিক হয়, তাহলে এই মার্জিনে মিলায় সেলাইটা হইতে হবে। যদি একটু মার্জিনটা এদিক ওদিক হয়ে যায় তাহলে দেখা গেল ডিসপেরোনিয়া যে টার্মটা আমরা বলি, স্বামী সহবাসে প্রচন্ড ব্যথা হবে, কষ্ট হবে। সেই জন্য অভিজ্ঞতা না থাকলে এটা ঝুঁকি না নেওয়াই ভালো। যদি বেশি টিয়ার হয়ে যায় তাহলে অবশ্যই মাকে রেফার করতে হবে। এবং আমাদের খেয়াল রাখতে হবে এটা কিন্তু রিপেয়ারটা 24 ঘন্টার মধ্যে করলে এটা জোড়া লেগে যায়। 24 ঘন্টার বেশি যদি হয়ে যায় এটা কিন্তু সহজে আর জোড়া লাগে না। পরে আবার 3 মাস পরে তখন আবার আলাদা করে প্রিপারেশন নিয়ে করতে হয়, অনেক কিছু মানে মায়ের অনেক ভোগান্তি হয়। সেই জন্য আমরা যেন খেয়াল রাখি ডেলিভারির পরে মাসিকের রাস্তাটা আমরা চেক করে দেখবো যে সেখানে কোনো টিয়ার আছে কিনা। যদি টিয়ারটা ওইরকম হয় যে না এটা সেলাই লাগবে, তাহলে আমরা দেরি না করে অবশ্যই মাকে আমরা রেফার করে দিব। যদি কোনো ব্লিডিং থাকে তাহলে সেখানে আমরা চাপ দিয়ে ধরে, কোনো ইনস্ট্রুমেন্ট থাকলে চাপ দিয়ে ওই ব্লিডিং পয়েন্টটা ধরে আমরা রেফার করে দেব। তাহলে আমরা যেন খেয়াল রাখি যে মাকে যে আমরা রেফার করলাম তাহলে সাথে বাচ্চাটাও আমরা নিয়ে যাব, কারণ তাকে বুকের দুধ খাওয়াইতে হবে বাচ্চার সুস্থতার জন্য। এবং যদি দেখা যায় প্রসব পরবর্তী রক্তক্ষরণ, অনেক কারণে আমরা মাকে রেফার করি, প্রসব পরবর্তী রক্তক্ষরণ, তারপরে খিঁচুনি, হাই প্রেশার, অনেক কিছুর জন্য মাকে রেফার করি। তাহলে আমরা যদি ডেলিভারির পরে করি তাহলে অবশ্যই যেন বাচ্চাটাকে আমরা সাথে দিয়ে দিই। এটা একটা ছোটখাটো মনে হয় কথাটা, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। মার জন্য গুরুত্বপূর্ণ, বাচ্চার জন্য গুরুত্বপূর্ণ, কারণ বাচ্চার দুধ যদি খায় তাহলে বাচ্চাটা ভালো থাকবে। এবং মায়ের কি হবে, মায়ের ব্রেস্টেও কমপ্লিকেশন হবে না, প্রসব পরবর্তী রক্তক্ষরণ হবে না, এবং জরায়ুটা সংকোচন হবে। এবং যে জরায়ুটা সহজেই ছোট হয়ে যাওয়ার কথা, যে 14 দিনে সেটা পেলভিক অর্গান হয়ে যাবে 11 দিন পরে, তাহলে সেই জিনিসটাও তাড়াতাড়ি হবে। যদি বাচ্চাকে না দেওয়া হয় তাহলে বাচ্চারও জটিলতা হবে, মায়েরও জটিলতা হবে। তাহলে কোনো কারণে মার জটিলতা হইলে মাকে যদি রেফার করা হয় আমরা অবশ্যই বাচ্চাকে সাথে দিয়ে দেব। এবং সেই একইভাবে যদি কোনো কারণে আমার বাচ্চাকে রেফার করতে হয়, যে বাচ্চা অসুস্থ, বাচ্চাকে আনতেছে না, কোনো কারণে বাচ্চাকে রেফার করতে হয়, তাহলে আমরা অবশ্যই বাচ্চার সাথে মাকে নিয়ে যাব, কারণ ওই বাচ্চাটা বুকের দুধ খাওয়ার জন্য মার লাগবে, কারণ বুকের দুধের কোনো অল্টারনেট আল্লাহ সৃষ্টি করে নাই। তাহলে আমরা এটা জিনিসটা খুবই ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা চাই সুস্থ মা সুস্থ বাচ্চা। তাহলে মাকে রেফার করলেও বাচ্চার সাথে যাবে, বাচ্চাকে রেফার করলেও মার সাথে যাবে, কারণ মাদার বেবি ওয়ান ইউনিট। যদিও ডেলিভারি পরে দুইজন মানে বাচ্চাকে তখন আলাদা ডাক্তার দেখবে, তাহলে আমরা এই জিনিসটা ছোট হলেও আমরা এটা খেয়াল রাখবো।